হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ভৌতবিজ্ঞান দশম শ্রেণীর যে চলতরিতে তোমাদের সিরিজটা দিচ্ছিলাম, আজ তার পর্ব 5 অর্থাৎ পার্ট 5। এই পার্ট 5 আমরা কি কি দেখব? তড়িৎ বর্তনী দেখব, বহির্বর্তনী, অন্তর্বর্তনী, বদ্ধবর্তনী, মুক্তবর্তনী, হর্ষবর্তনী সম্পর্কে আমাদের ধারণা। ইএমএফ ও ইএমএফের উৎস হিসাবে তড়িৎ কোষ। তড়িৎচালক বলকে বল বলা যায় কি? তড়িৎচালক বলের উৎস, কোষের তড়িৎচালক বলের প্রভাবক, তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝায়, তড়িৎ কোষ, প্রাথমিক কোষ, গৌণ কোষ, প্রমাণ কোষ, ব্যাটারি কি, প্রাথমিক কোষ গৌণ কোষের পার্থক্য, তড়িৎচালক বল বিভব প্রভেদের পার্থক্য। এগুলো হচ্ছে মেন জিনিস। এগুলো আজকে ক্লাসে এগুলো আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম হচ্ছে তড়িৎ কোষ, যেটাকে আমরা বলি ইলেকট্রিক সেল। ইলেকট্রিক সেল বলতে আমরা কি বোঝাবো না, যে ব্যবস্থার দ্বারা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায়। মানে রাসায়নিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি পাবো, যার সাহায্যে এবং স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারবো, সেটাকে আমরা বলবো তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল। যেমন একটা এখানে ছবি দিয়েছি, দেখো রাসায়নিক দ্রবণ আছে এবং দুটো পাত রয়েছে। তো এটাই হলো তড়িৎ কোষ। এর সাহায্যে আমরা বাইরে যখন একটা বর্তনী প্লাস থেকে মাইনাসের দিকে যোগ করব, তো প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রবাহ হবে। এবারে এই তড়িৎ কোষের ফলে আমরা কিছু কিছু জিনিস আগে দেখে নিই। যেমন হচ্ছে তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনী কি? তড়িৎ বর্তনী হচ্ছে একটি তড়িৎ কোষের দুটি তড়িৎদ্বার, আগে ছবি দেখালাম যে একটা তড়িৎ কোষের দুটি তড়িৎদ্বারকে কোনো পরিবাহী তার দিয়ে যদি যোগ করা হয়, তাহলে কোষের বাইরে পজিটিভ তড়িৎদ্বার থেকে নেগেটিভ তড়িৎদ্বারে, এবং আমরা দেখব যে কোষের ভেতরে নেগেটিভ তড়িৎদ্বার থেকে পজিটিভ তড়িৎদ্বারে তড়িৎ প্রবাহিত হয়। তড়িৎ প্রবাহের এই সমগ্র পথকে তড়িৎ বর্তনী বলে। মানে তাহলে কি হলো, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা তড়িৎ কোষ। এবার তড়িৎ কোষকে আমরা বাইরে এটা দিয়ে তার দিয়ে যোগ করে দিয়েছি। তো এটাই হলো যে তড়িৎ বর্তনী। কি হয় না, বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে, বাইরের দিকে যেটা এই যে পাতটা, এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে ভিতরের। তো বলা হচ্ছে যে তড়িৎ বর্তনীতে কি হয় না, কোষের দুটো তড়িৎদ্বারকে যখন পরিবাহী তার দিয়ে আমরা যোগ করে দিয়েছি এই যে লাইনটাতে, তো এতে কি হয় না, এই তার দিয়ে যোগ করার ফলে পজিটিভ তড়িৎদ্বার থেকে নেগেটিভ তড়িৎদ্বারের দিকে বহির্বর্তনীতে পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু ভেতরে উল্টো হয়। কি হয় না, নেগেটিভ তড়িৎদ্বার থেকে পজিটিভ তড়িৎদ্বারের দিকে তড়িৎ প্রবাহিত হয়। এটাই হলো এই মানে তড়িৎ প্রবাহের এই যে সমগ্র যে পথটা, এইটাকে আমরা কি বলবো, তড়িৎ বর্তনী। বুঝতে পারলে? তড়িৎ প্রবাহের এই সমগ্র পথটাকে আমরা বলবো তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনীকে আমরা কি আর কি ভাবে বলতে পারি না, মানে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বহির্বর্তনী বা এক্সটার্নাল সার্কিট, আর একটা হচ্ছে অন্তর্বর্তনী বা ইন্টারনাল সার্কিট। তাহলে বহির্বর্তনী কি? বহির্বর্তনী বা এক্সটার্নাল সার্কিট কি, যে পরিবাহী তারটির মধ্য দিয়ে পজিটিভ তড়িৎদ্বার থেকে নেগেটিভ তড়িৎদ্বার পর্যন্ত পথটি হলো বহির্বর্তনী। তাহলে এই পজিটিভ থেকে যেটা আমরা দেখছি, পজিটিভ, এই যে পজিটিভ থেকে এই যে নেগেটিভ তড়িৎদ্বার, এই পথটা হয়ে গেল বহির্বর্তনী। পজিটিভ মানে তারের মধ্য দিয়ে, পরিবাহী তার, কোষের মধ্যে নয়, সেটাই হলো বহির্বর্তনী। আর অন্তর্বর্তনী কি না, কোষের ভেতরে তরলের মধ্য দিয়ে, সবসময় তরল থাকবে এমনটা নয়, তরলের মধ্য দিয়ে, এখানে লিখেছি যেহেতু ছবিটা দিয়েছি তরলের, তাই কোষের ভেতরে, মানে মোদ্দা কথা হলো কোষের ভেতরে নেগেটিভ তড়িৎদ্বার থেকে পজিটিভ তড়িৎদ্বার পর্যন্ত পথটি হলো অন্তর্বর্তনী। তাহলে এখানে এই পথটা হয়ে গেল নেগেটিভ থেকে পজিটিভ, এই পথটা হয়ে গেল অন্তর্বর্তনী। টোটালটা হচ্ছে তড়িৎ বর্তনী, আর এর বাইরে এই পথটা হচ্ছে বহির্বর্তনী, আর এটা হলো অন্তর্বর্তনী। বুঝতে পারলে? এরপরে আসছে বদ্ধ বর্তনী বা ক্লোজ সার্কিট। ক্লোজ সার্কিট কিছুই না, যখন আমরা এই মানে কোষটাকে একটা বাইরে তার দিয়ে যোগ করে দেবো, সেটা হলো বদ্ধ বর্তনী, এবং এখানে তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়।
যে কোষের তড়িৎদ্বার দুটিকে একটি পরিবাহী তার দিয়ে যোগ করলে বহির্বর্তনী এবং অন্তর্বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে, এরকম অবস্থায় বর্তনীটিকে বদ্ধ বর্তনী বা ক্লোজ সার্কিট বলে। তাহলে টোটালটা যখন আমরা বাইরে যখন একটা তার দিয়ে যোগ করে দেবো, তাহলে তড়িৎ প্রবাহ হবে বহির্বর্তনীতে হবে এবং অন্তর্বর্তনীতেও হবে, সেই টোটালটাকে আমরা বলবো ক্লোজড সার্কিট। আর মুক্ত বর্তনী কোনটা, বা ওপেন সার্কিট, মানে ওপেন মানে বুঝতে পারছো তারটা যদি আমরা খুলে নিই, তাই এখানে আমরা দেখো তারটা খুলে নেওয়া হয়েছে এখানে ছবিতে, যে কোষের পজিটিভ এবং নেগেটিভ তড়িৎদ্বার সংযোগকারী পরিবাহী তারটিকে যদি ছিন্ন করে দেওয়া হয় তাহলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। এই বর্তনীটিকে আমরা বলবো মুক্ত বর্তনী। এই অবস্থায় যদি বর্তনীটি থাকে তাহলে সেটাকে আমরা বলবো মুক্ত বর্তনী বা ওপেন সার্কিট। এরপরে আসছে হর্ষ বর্তনী বা শর্ট সার্কিট। এটা তোমরা সবাই জানো যে তড়িৎ উৎসের দুটি মেরুকে যদি আমরা প্রায় রোধহীন নগণ্য রোধের কোনো পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিই, মানে শর্ট করে দিই, সেই বর্তনীকে আমরা বলবো হর্ষ বর্তনী বা শর্ট সার্কিট। এতে কি হয় না, এতে আগুন লেগে যাওয়ার চান্স প্রবল থাকে। তো এটা কি হয় না, দুটো যে পজিটিভ এবং নেগেটিভ তড়িৎদ্বার রয়েছে উৎসের, তাকে আমরা তখন কি হয়, মানে একটা কোনো রোধহীন একটা তার দিয়ে যোগ করার মতো জিনিস তৈরি হয়ে যায়, মানে শর্ট হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো হর্ষ বর্তনী। তাই বলেছি দেখো যে কোনো তড়িৎ উৎসের দুটি মেরুকে প্রায় রোধহীন বা নগণ্য রোধের কোনো পরিবাহী তার দিয়ে যদি যোগ করা হয় তাহলে সেই বর্তনীকে হর্ষ বর্তনী বা শর্ট সার্কিট বলা হয়। এটা তোমরা আরও একটু পরবর্তী ক্লাসের দিকে আরও এটা ডিটেলসে পাবে হর্ষ বর্তনী। আচ্ছা, এরপরে ইএমএফ এবং ইএমএফের উৎস হিসাবে তড়িৎ কোষ কি না, এটা দেখতে পাচ্ছ ছবি, এটা পজিটিভ তড়িৎদ্বার, এটা নেগেটিভ তড়িৎদ্বার, আর মাঝে রাসায়নিক দ্রবণ, এটা তড়িৎ বিশ্লেষ্য নেওয়া আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে দুটো ধাতব পাত আছে এ এবং বি, ছবিতে দেখো এ এবং বি। এই এ পাতটা হচ্ছে পজিটিভ এবং এটা কি না একটা রাসায়নিক দ্রবণে আংশিকভাবে ডোবানো আছে এই দুটো তড়িৎদ্বারকে, এবং এই ধনাত্মক আধানযুক্ত এ পাতে তৈরি হচ্ছে কি না হচ্ছে উচ্চ বিভব। ধনাত্মক আধানযুক্ত এ পাতে তৈরি হচ্ছে উচ্চ বিভব, আর ঋণাত্মক আধানযুক্ত বি পাতে তৈরি হচ্ছে নিম্ন বিভব। এবার তাহলে এ পাত হলো উচ্চ বিভব আর বি পাত হলো নিম্ন বিভব। এবার এ পাত থেকে বি পাতের দিকে তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করে ই, এটা ভেক্টর চিহ্ন আমি দেইনি, এটা আমি স্কেলার হিসাবে রেখেছি, যে এ পাত থেকে বি পাতের দিকে তড়িৎ ক্ষেত্র কত কাজ করছে না ই। এবারে কোষের মধ্যে যদি কিউ আধান থাকে তাহলে তার উপর এ থেকে বি পাতের দিকে ক্রিয়াশীল বল কত হবে, আমি আগের দিনই বলেছি তড়িৎ ক্ষেত্রের জন্য কত হয় না এফ ই সমান হলো কিউ ইন্টু ই। এফ ই মানে এফ ই কেন বলা হচ্ছে না তড়িৎ এর জন্য, তড়িৎ ক্ষেত্রের জন্য। দেখো ছবিতে এই দিকে কাজ করছে, তাহলে বি পাত থেকে মানে এই দিকে তড়িৎ ক্ষেত্রে এফ ই বলটা কোন দিকে কাজ করছে, এই বরাবর কাজ করছে, এবং এর মানটা কত না এফ ই সমান হচ্ছে কিউ ইন্টু ই। আচ্ছা, এবারে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে একটা কোষীয় বল উদ্ভব হয়, যেটাকে আমরা সেল ফোর্স বলি। তো এই বলের কিন্তু উদ্ভব হয়, এই বলটার প্রকৃতি কেমন হয় না, এর প্রকৃতি হয় নন ইলেকট্রোস্ট্যাটিক, মানে হচ্ছে স্থির তাড়িত্বিক নয়, যেটা আমরা উপরেরটা দেখলাম যে এফ ই সমান কিউ, এটা কিন্তু এরকম নয়, স্থির তাড়িত্বিক নয়, এর প্রকৃতি কিন্তু স্থির তাড়িত্বিক নয়, এটা একটা কোষীয় বল। তো এ কি করে না কিউ আধানের উপর কোষীয় বল এফসি কাজ করে, আগেরটা বলেছিলাম এফই, এবং সেটা কাজ করেছিল এ থেকে বির দিকে, আর এই কোষীয় বল কি কাজ করবে বিপরীত দিকে কাজ করবে, বি পাত থেকে এ পাতের দিকে। তাহলে কোষীয় বল এফসি কাজ করবে বি পাত থেকে এ পাতের দিকে। বুঝতে পারলে? তাহলে দুটো ফোর্স পাচ্ছি, একটা হচ্ছে এফই মানে তড়িৎ ক্ষেত্রের জন্য, আরেকটা পাচ্ছি কোষীয় বলের জন্য এফসি। তো এবারে স্থির অবস্থায়, এটা তো সবসময় চলতে পারে না, স্থির অবস্থায় বাইরে থেকে আমরা বর্তনী যোগ করি না, এরকম স্থির অবস্থায় এ এবং বি পাতে এমন পরিমাণ আধান জমা হয় যাতে কি হয় যে এফ ই সমান এফ সি হয়ে যায় স্থির অবস্থায়, কিন্তু যে আধানের আর চলাচল হয় না, এফ ই সমান এফ সি, দুটো ফোর্স কিন্তু সমান হয়ে যায় এই অবস্থায়। তাহলে বুঝতে পারলে যে একটা ফোর্স হচ্ছে এ থেকে বির দিকে যাচ্ছে, আর একটা বল কাজ করছে বি থেকে এর দিকে, এবং তারা সাম্যাবস্থায় কী হয়ে যাচ্ছে না এফই সমান এফসি এক সময় আসছে। তারপরে কি ঘটছে ঘটনা, যে
কিউ আধানকে বি পাতের দিকে যে নিয়ে যাচ্ছে, যে কোষীয় বল দ্বারা আমরা এবার কৃতকার্যটা দেখবো, যেটা হচ্ছে কিউ আধানকে বি পাত থেকে এ পাতের দিকে নিয়ে যাচ্ছে, তার কোষীয় বল দ্বারা কৃতকার্য কত হবে না ডাব্লিউ সমান আমরা জানি বল ইন্টু সরণ কৃতকার্য। আর ডি বলতে কোনটা না, ডি হচ্ছে যে এ এবং বি পাতের মধ্যে দূরত্ব, এ এবং বি পাতের মধ্যে দূরত্বটা হচ্ছে ডি। তাহলে আমরা কৃতকার্যের মান পেয়ে গেলাম এফ সি ইন্টু ডি। এবারে একক আধানের জন্য কৃতকার্য কত পাবো, এটা তো টোটাল কৃতকার্য পেয়ে গেলাম, তো একক আধানের জন্য কত হবে না, এখানে এই ডাব্লিউ বাই আমরা কিউ করে দেব, ডাব্লিউ বাই কিউ, এটা একক আধানের কৃতকার্যে এই সিম্বলটা দিয়েছি, তো এই ডাব্লিউ বাই কিউ এটা। এবারে ডাব্লিউ মানে কৃতকার্য, তাহলে কৃতকার্যের মান কত এফ সি ইন্টু ডি, তাহলে ডাব্লিউর জায়গায় এফ সি ইন্টু ডি আমরা লিখলাম বাই কিউ। এই যে এই একক আধানে কৃতকার্য, এটাকে আমরা বলবো কোষের তড়িৎচালক বল বা ইএমএফ। এই একক মানে কোষের একক আধানের জন্য কৃতকার্য, এই যে আধানটাকে যে নিয়ে যাচ্ছে কিউ আধানকে, তার একক আধানের জন্য কৃতকার্য ডাব্লিউ বাই কিউ, এটাকে আমরা বলবো ইএমএফ। তো এর একটা মান আমরা কীভাবে বের করছি না, এ এবং বি পাতকে যদি আমরা বাইরে যুক্ত না করি, যেটা যেটা বললাম যে বাইরে তার দিয়ে যুক্ত না থাকলে স্থির অবস্থায় এফসি সমান এফই হচ্ছে, তখন তার মানটা কত হচ্ছে না কিউ ইন্টু ই, মানটা কত কিউ ইন্টু ই। তো এবারে দুটো মান মানে কোষীয় বল এবং তড়িৎ ক্ষেত্রের জন্য যে বলটা এফসি এবং এফই, দুটোর মান তো একই হয়ে যাচ্ছে তখন, যেহেতু সেম, তাহলে আমরা জানি এফই সমান কত কিউ ইন্টু ই, তাহলে এফসিও সমান কত হয়ে যাবে কিউ ইন্টু ই। তাহলে এখানে এফসির জায়গায় কিউ ইন্টু ই বসিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে তড়িৎচালক বল কত হবে না এফসি ইন্টু ডি বাই কিউ। এবার এফসির জায়গায় আমরা বসিয়ে দেবো কিউ ইন্টু ই, তাহলে এখানে কিউ কিউ কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত ই ইন্টু ডি, মানে তড়িৎ ক্ষেত্র ইন্টু দূরত্ব, এবং এটাকে আমরা বলবো বিভব। তাহলে এখানে একটা রিলেশন আমরা পেলে বিভব সমান হচ্ছে ই ইন্টু ডি। তাহলে এখানে বিভব ভি সমান ই ইন্টু ডি, অর্থাৎ এ এবং বি পাতের মধ্যে বিভব পার্থক্য আমরা পেলে ই ইন্টু ডি। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম না, একটি কোষ যখন বহির্বর্তনীতে তড়িৎ না পাঠায়, তখন পাত দুটির মধ্যে যে বিভব প্রভেদের সৃষ্টি হয়, তাই হলো কোষটির তড়িৎচালক বল। ভালোভাবে বুঝো যে তার মধ্যে যে এই যে বিভব প্রভেদের সৃষ্টি হলো, যখন এটা যখন থাকছে না, মানে এর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ যাচ্ছে না বাইরে, তাহলে এই পাত দুটির মধ্যে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল তড়িৎচালক বল, মানে হচ্ছে একক আধানে কৃতকার্য। বুঝতে পারলে? এবারে এখান থেকে আমরা কি দেখব যে তড়িৎচালক বলের ডেফিনেশন যদি আমাদের দিতে বলে, তাহলে আমরা এখানে কিভাবে দেব না, তড়িৎ উৎসের মধ্য দিয়ে আমরা ভিতরে কি দেখছি, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আধানকে নিয়ে যেতে, যেটা হচ্ছে একক আধানে কৃতকার্য, সেটাই যে তড়িৎ উৎসের মধ্য দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, এটা কিন্তু গুলিয়ে ফেলবে না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব নয় কিন্তু তড়িৎচালক বলের ডেফিনেশন। যে দেখালাম কি যে কোষীয় বল নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে কাজ করছে, তাহলে একক আধানে কৃতকার্য আমরা পেয়েছিলাম, সেটাই তড়িৎচালক বল। তো তড়িৎ উৎসের মধ্য দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক পরিমাণ ধনাত্মক আধান স্থানান্তর করার সময় সম্পাদিত কার্যের পরিমাণকে ওই উৎসের তড়িৎচালক বল বলে। তাহলে তড়িৎচালক বল কি না, সম্পাদিত কার্যের পরিমাণ বাই স্থানান্তরিত তড়িৎ আধান। আবার আমরা বলতে পারি তড়িৎ শক্তির পরিমাণ বাই স্থানান্তরিত তড়িৎ আধান। বুঝতে পারলে? তাহলে তড়িৎ উৎসের মধ্য দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক পরিমাণ ধনাত্মক আধান স্থানান্তর করার সময় সম্পাদিত কার্যের পরিমাণকে ওই উৎসের তড়িৎচালক বল বলে, মানে সম্পাদিত কার্যের পরিমাণ বাই স্থানান্তরিত তড়িৎ আধান বা তড়িৎ শক্তির পরিমাণ বাই স্থানান্তরিত তড়িৎ আধান। এবারে অনেক সময় আসে যে কৃতকার্যের ভিত্তিতে কোষের তড়িৎচালক বলের ডেফিনেশন কি, তখন বলবে একটা কথা যে একটি একক ধনাত্মক আধানকে কোনো কোষের সম্পূর্ণ বর্তনীর মধ্যে একবার পূর্ণ আবর্তন করাতে যে কার্য সম্পাদন করতে হয়, তাকেই ওই কোষের তড়িৎচালক বল বলে। মানে ধনাত্মক আধানকে কোষের সম্পূর্ণ বর্তনীর মধ্যে একবার পূর্ণ আবর্তন করাতে যে কার্য সম্পাদন করতে হয়, তাকেই ওই কোষের তড়িৎচালক বল বলে। এটা হচ্ছে কৃতকার্যের ভিত্তিতে কোষের তড়িৎচালক বল। এবার আমি আগের ক্লাসেই বলেছি যে তড়িৎচালক বলের একক ও মাত্রা বিভব প্রভেদের সঙ্গে অভিন্ন, তাই বিভব প্রভেদে যা হবে তড়িৎচালক বলেরও তাই হবে। তাই এখানে আমি এক্সট্রা করে আর তড়িৎচালক বলের একক নিয়ে কিছু বলছি না। এবারে কি আসছে না, তড়িৎচালক বলকে বল বলা যায় কি, এটা কিন্তু অনেকেরই 1 থেকে 2 নম্বরের কোশ্চেন আসে।
পরীক্ষাতে, তখন কি লিখবে? যে বল যেমন বস্তুকে গতিশীল করে তেমনি কোনো আধানকে গতিশীল করে তড়িৎচালক বল। তা সত্ত্বেও তড়িৎচালক বল কিন্তু আদৌ বল নয়, কারণ বল ও তড়িৎচালক বল হলো দুটি আলাদা ভৌত রাশি। আর তড়িৎচালক বল কি হলো? শক্তি বাই আধান, তাই তো বলের সঙ্গে কোনো সম্পর্কই নেই। তাহলে তড়িৎচালক বল একটা আলাদা ভৌত রাশি, তার মান কি হয় না শক্তি বাই আধান বা কৃতকার্য বাই আধান। বুঝতে পারলে? এটাই হলো তড়িৎচালক বলকে কিন্তু বল বলা যায় না। এবং এদের এককও একই, আলাদা দেখেছো যে বলের যা একক তড়িৎচালক বলের একক কি হয়? এসআই এককে ভোল্ট হয়, আর বলের কি হয়? নিউটন। দেখেছো? তাই কখনোই এক নয়। আচ্ছা, এবার আমরা কি দেখব? তড়িৎচালক বলের উৎস কি। তাহলে তড়িৎচালক বলের উৎস হলো এমন একটা ব্যবস্থা যেখানে কোনো না কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। মানে আমাকে কোনো না কোনো শক্তিকে তড়িৎ শক্তি রূপান্তরিত করতে হবে। তাহলে কি কি, যেমন উদাহরণ কয়েকটা দেওয়া যাক। যেমন ডায়নামো, ডায়নামোতে দেখেছো তাপযুগ্ম, তাপযুগ্ম থেকেও তড়িৎ পাওয়া যায়, মানে টেম্পারেচারের ডিফারেন্স থেকে। তারপরে তড়িৎ কোষ, তড়িৎ কোষ থেকে তো এটা পড়লে এতক্ষণ। আলোক তড়িৎ কোষ, আলোক তড়িৎ কোষ থেকে আমরা তড়িৎ পাই। এগুলো সবই হচ্ছে তড়িৎচালক বলের উৎস ইত্যাদি। আরও অনেক রয়েছে, তো এই মেনলি এগুলোই মানে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তড়িৎচালক বলের উৎস, মানে কি হলো? কোনো না কোনো শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে যে উৎস সাহায্যে। এবারে কোষের তড়িৎচালক বলে প্রভাবক, খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, যে তড়িৎচালক বল কোষের মধ্যে কী কী বিষয়ের উপর নির্ভর করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোষে ব্যবহৃত তড়িৎদ্বারের উপাদানের উপর, যে যে তড়িৎদ্বার মানে পজিটিভ ও নেগেটিভ তড়িৎদ্বার যে ব্যবহার করা হয়েছে তার উপাদানের উপর মেনলি নির্ভর করে। আর কি না, ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতির উপর, মানে যে রাসায়নিক দ্রবণটা ব্যবহার করা হচ্ছে তার প্রকৃতির উপর, আর কোনো কিছুর উপর নির্ভর করে না কোষের তড়িৎচালক বলের মান। তড়িৎদ্বারের উপাদানের উপর, কোষে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতির উপর, এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। আবার অনেক সময় শর্ট প্রশ্ন দেয়, যেমন কী কী বিষয়ের উপর নির্ভর করে না, তাহলে সেটা কি হবে? আমি লিখেছি দেখো, তড়িৎচালক বল তড়িৎদ্বার দুটির আকার, তড়িৎদ্বার দুটির মধ্যে মধ্যবর্তী দূরত্ব, তড়িৎ বিশ্লেষ্যের পরিমাণের উপর নির্ভর করে না। তাহলে তড়িৎচালক বল কিন্তু তড়িৎদ্বার দুটির আকার, তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব, তড়িৎ বিশ্লেষ্যের পরিমাণের উপর কিন্তু নির্ভর করে না। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন তোমাদের আসে যে কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝায়? তাহলে ডেফিনেশনটাকে ভালোভাবে ব্যাখ্যা করে দাও। যে কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় যে কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম আধান নিয়ে যেতে 1.5 জুল কার্য করতে হয়। ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম আধান নিয়ে যেতে 1 জুল কার্য করতে হয়। এবারে কোষের বিভব প্রভেদ বললে কি বলবে না, বদ্ধ বর্তনীতে কোনো কোষের দুটি মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে ওই কোষের বিভব প্রভেদ বলে। মানে বদ্ধ বর্তনীতে কোষের দুটো মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে কোষের বিভব প্রভেদ বলে। এবারে তড়িৎ কোষ, তড়িৎ কোষের প্রতীক কী হবে? দেখো, এই বড় এইভাবে তোমরা জানো সবাই যে এইভাবে আমরা লেখা হয় যে একটা বড় আর একটা তার সাথে ছোট, এই বড়টা প্লাস আর ছোটটা হচ্ছে ঋণাত্মক। এটা হলো তড়িৎ কোষের প্রতীক। এবার তড়িৎ কোষ কি কি আছে? মেনলি আছে যেটা বলা হয় প্রাথমিক কোষ আর গৌণ কোষ, এটা হচ্ছে মেন। এছাড়াও বলা হয় আরেকটি আছে যেটা হচ্ছে প্রমাণ কোষ। তাহলে প্রাথমিক কোষ কি? প্রাথমিক কোষ হচ্ছে যে প্রাথমিক কোষে কোনো বাহ্যিক তড়িৎ উৎসের সাহায্য না নিয়ে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। মানে বাইরে থেকে কোনো শক্তি না নিয়ে জাস্ট রাসায়নিক শক্তিটাকে তড়িৎ শক্তি রূপান্তরিত করা হয়, সেটা হলো প্রাথমিক কোষ। যেমন কি কি আছে না, সরল ভোল্টীয় কোষ আছে, ড্যানিয়েল কোষ আছে, লেকল্যান্ডস কোষ আছে, এইগুলি আলাদা। এছাড়া রয়েছে কি না গৌণ কোষ। গৌণ কোষ কি না, গৌণ কোষ হচ্ছে বাহ্যিক উৎসের সাহায্য নিয়ে কোষের মধ্যে রাসায়নিক শক্তিকে সঞ্চয় করা হয় এবং তা পরে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। মানে প্রথমে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে নেওয়া, তারপরে ওকে আবার তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, গৌণ কোষ। যেমন কি তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ, আর অনেক রয়েছে, তার মধ্যে হলো লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ।
আচ্ছা, এবারে যেটা আছে প্রমাণ কোষ, এটা আছে মেনলি যেটা বলা হয় যে প্রমাণ কোষ হচ্ছে স্থির মানের তড়িৎচালক বলের উৎস হিসাবে ব্যবহৃত হয়। এর উদাহরণ যেমন আছে ওয়েটন ক্যাডমিয়াম কোষ, ল্যাটিমার ক্লার্ক কোষ। আর এবার প্রাথমিক কোষ ও গৌণ কোষের পার্থক্য আমরা কি কি দেখব, যে প্রাথমিক কোষ আর গৌণ কোষের পার্থক্যে আমরা প্রথমে যেটা দেখব যে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায় প্রাথমিক কোষে। গৌণ কোষে কি না, বাহ্যিক উৎস থেকে পাওয়া তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তি করা হয়, পরে তার রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়। দ্বিতীয় নম্বর পয়েন্ট, এটা হচ্ছে অপ্রত্যাবর্তক কোষ, মানে এই কোষটা একবার ব্যবহার করে নিলে আর কিন্তু এটাকে রিইউজ করা যায় না, মানে ফেলে দেওয়া হয়। যেমন তোমরা টর্চের ব্যাটারি আগেকার দিনে দেখেছো, সেলগুলো, ব্যাটারি বলবো না, সেল কোষ, ওগুলোকে ব্যবহার করে ফেলে দেওয়া হয়, ওটা রিউজ করা যায় না। কিন্তু বাড়িতে যখন মানে যেগুলো গৌণ কোষ, যেগুলোকে আবার মানে রিচার্জ করা যায়, সেগুলো হচ্ছে গৌণ কোষ। তাই গৌণ কোষ হচ্ছে প্রত্যাবর্তক কোষ, আর প্রাথমিক কোষ হচ্ছে অপ্রত্যাবর্তক কোষ। আর আভ্যন্তরীণ রোধ, কোষের মধ্যে একটা আভ্যন্তরীণ রোধ থাকে, সেটা হচ্ছে তুলনামূলকভাবে বেশি হচ্ছে প্রাথমিক কোষে, আর তুলনামূলকভাবে কম হচ্ছে গৌণ কোষে। এটি হচ্ছে তড়িৎচালক বলের উৎস হিসেবে ব্যবহার করা হয় প্রাথমিক কোষ, আর গৌণ কোষ হচ্ছে তড়িৎ প্রবাহের উৎস হিসেবে ব্যবহার করা হয়। এটা গেল প্রাথমিক কোষ ও গৌণ কোষের পার্থক্য। এবার আমরা দেখব ব্যাটারি। অনেকের ধারণা থাকে ব্যাটারি কোষ কিন্তু মানে ডেফিনেশানই আলাদা জিনিস। আমরা অনেক সময় বলে ফেলি ব্যাটারি, কিন্তু একটু পার্থক্য রয়েছে। কি না, বেশি বিভব প্রভেদ ও তড়িৎ প্রবাহ উৎপাদনের প্রয়োজনে একাধিক তড়িৎ কোষকে পরপর যুক্ত করে কোষের সমবায় গঠিত হয়, একে ব্যাটারি বলে। যখন আমাদের মানে বিভব প্রভেদের প্রয়োজন বেশি, তখন আমরা তাকে সিরিজে যোগ করে দিলাম। যখন তড়িৎ প্রবাহের প্রয়োজন, ব্যাটারিগুলোকে একসাথে নিয়ে সমান্তরালে যোগ করে দিলাম। এইভাবে আমরা কোষের অনেকগুলো কোষ নিয়ে যখন বিভব প্রভেদ বা তড়িৎ প্রবাহ উৎপাদনের প্রয়োজনে ব্যবহৃত হয়, তখন সেই সমবায়কে ব্যাটারি বলে। তো এখানে তার প্রতীক হিসাবে আমি সিরিজটা দেখিয়েছি, শুধু যে সিরিজ হবে এমন নয়, প্যারালালেও হতে পারে। ও এটা মেনলি ব্যবহার করা হয় বড় বড় জায়গায়, যেমন মোটর গাড়ি, ইনভার্টার প্রভৃতি যন্ত্রে এই ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। বুঝতে পারলে? এবার আমরা দেখব তড়িৎচালক বল ও বিভব পার্থক্যের মধ্যে পার্থক্য। প্রথমে কি দেখব না, মুক্ত বর্তনীতে তড়িৎ উৎসের তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে আমরা বলবো ইএমএফ বা তড়িৎচালক বল। মানে বর্তনীটা যখন মুক্ত হবে, অর্থাৎ কোষের সঙ্গে যখন কোনো পরিবাহী তার যুক্ত থাকবে না, সেই অবস্থায় তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্য হবে সেটাই হবে ইএমএফ। আর বিভব পার্থক্য উল্টো না, বদ্ধ বর্তনী যখন তার যুক্ত থাকবে, তখন তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্য থাকবে সেটাকে আমরা বলবো বিভব প্রভেদ বা পার্থক্য। এবার ইএমএফ হলো বিভব প্রভেদের কারণ। ইএমএফ হচ্ছে মানে তড়িৎচালক বল হলো বিভব প্রভেদের কারণ, আর বিভব প্রভেদ হলো ইএমএফ এর ফল। ইএমএফ মাপা হয় মানে তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে, আর বিভব প্রভেদ মাপা হয় ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে। বর্তনীর যে অংশে অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, সেই অংশে ইএমএফ এর উদ্ভব ঘটে। আর বর্তনীর যেখানে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, সেখানে বিভব পার্থক্যের সৃষ্টি হয়। তড়িৎচালক বলের মান বিভব পার্থক্যের মানের চেয়ে বেশি হয়, বিভব পার্থক্যের মান তড়িৎচালক বলের মানের চেয়ে কম হয়। তো এই হলো পার্থক্য। যদিও এদের মধ্যে একক একই, ভোল্ট সব কিছুই একক, মাত্রা সবই একই, তাও কিন্তু এদের মধ্যে মানে পার্থক্য এতগুলো রয়েছে। আরও অনেক পার্থক্য রয়েছে, তার মধ্যে এগুলো হলো ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? এবার একটা ডাটা দেখো, এখানে দিয়েছি যে বিভিন্ন কোষ তার তড়িৎচালক বল, সক্রিয় তড়িৎদ্বার এবং আদার্স। তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ বলি, সরল ভোল্টীয় কোষ যেমন H2SO4 হিসাবে তড়িৎ বিশ্লেষ্য, পজিটিভ তড়িৎদ্বার হিসাবে নেওয়া হয়েছে কপার, নেগেটিভ তড়িৎদ্বারকে জিঙ্ক। তড়িৎচালক বল হয় কত না 1.08 ভোল্ট। লেকল্যান্ড কোষের ক্ষেত্রেও দেখো, তার তড়িৎচালক বল 1.4 ভোল্ট। ড্যানিয়েল কোষ 1.08 ভোল্ট। নির্জল কোষ 1.5 ভোল্ট। যেমন লেড অ্যাসিড কোষ যেমন লঘু H2SO4 নেওয়া হয়, পজিটিভ মেরু হিসাবে PbO2, নেগেটিভ মেরু হিসাবে Pb নেওয়া হয়, তার তড়িৎচালক বল কত না 2.1 ভোল্ট। আর অনেক সময় 2.2 ভোল্টও বলা হয়। তো এই হলো কিছু কিছু কোষের তড়িৎচালক বল এবং তার তড়িৎদ্বার হিসাবে কী ব্যবহৃত হয়, তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহৃত হয়।
এবারে যেটা তোমরা দেখো মোবাইলে যে সেলগুলো ব্যবহার করা হয় থাকে, যেমন যেগুলো হচ্ছে, যার জন্য 2019 সালে আবিষ্কার হয়েছে অনেক আগেই, কিন্তু 2019 সালে নোবেল প্রাইজ দেওয়া হয়, যেটা হচ্ছে লিথিয়াম আয়ন সেল, যেটা ব্যাটারি যেটা বলা হয়, যদিও ব্যাটারির মধ্যে পার্থক্য রয়েছে, তাই লিথিয়াম আয়ন যে সেলগুলো রয়েছে তার তড়িৎচালক বল কত না 3.7 ভোল্ট। তো এই ব্যাটারিগুলোর মধ্যে একটা বিশেষত্ব রয়েছে, এই ব্যাটারি যখন কোনো সার্কিটে যোগ করা হয় বা চার্জিং করা হয় তখন কিন্তু একটা তার আগে একটা মানে সার্কিট দেওয়া থাকে, যেটা আইসি দিয়ে থাকে ব্যাটারির উপরে। তো না হলে কী হয় না, এই এই সক্রিয় যে পদার্থটা নেওয়া হয় তড়িৎ বিশ্লেষ্য হিসাবে, সেটা কিন্তু উল্টো পাল্টাভাবে চার্জ দিলে কিন্তু যে কোনো মুহূর্তে আগুন ধরে বাস্ট করে যেতে পারে, তাই এটা সিকিউরিটি হিসেবে নেওয়া হয় লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোর ক্ষেত্রে, মানে সেলগুলোর ক্ষেত্রে। তো এই লিথিয়াম আয়নের তাহলে তড়িৎচালক বল কত না 3.7 ভোল্ট। তো যাই হোক, এই হচ্ছে মানে এই তড়িৎচালক বল এবং তার সংক্রান্ত কিছু তথ্য যেগুলো তোমাদের আজকে বললাম, এগুলো একটু ভালোভাবে বুঝে নাও আর খাতাতে নোট করে রাখো। আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে ভিডিওতে কমেন্ট করো, আর পড়াশোনাটা ভালোভাবে করো। আর যদি এর পরে প্রতিটা পার্টই আমি দিয়ে দেবো, তোমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যে যা যা সমস্যা হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে জানাও। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।